আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে তারপরেও তাদের উপরে যে আক্রমণের ঘৃণ্য ঘটনা ঘটেছিল মরিচঝাপিতে, আজও সেই ঘটনার প্রকৃত তদন্ত হয়নি বা সেই অপরাধীদের চিহ্নিত করবার জন্য কোনো সরকারি প্রয়াস হয়নি। 1979 সালের 31শে জানুয়ারি প্রয়াত হরিপদ ভারতী, প্রবাদ প্রতিম বাগ্মী, বিধায়ক, প্রথিতযশা সাহিত্যিক এবং আমাদের দলের রাজ্য সভাপতি, তিনি 31 তারিখে ঘটনাস্থলে যান এবং সেখান থেকে শুরু করে আমরা ধারাবাহিকভাবে প্রতি 31শে জানুয়ারিকে আমরা মরিচঝাপি দিবস হিসেবে পালন করে আসছি। তারই অঙ্গ হিসেবে আগামীকাল আমাদের তফসিলি মোর্চার রাজ্য সভাপতি ডক্টর সুদীপ দাস এবং রাহুল সিলার নেতৃত্বে আমাদের কয়েকজন বিধায়ক চন্দনা বাউড়ি, মুকুটমণি অধিকারী, সত্যেন রায়, দিবাকর ঘরামি, আশিস বিশ্বাস এবং অম্বিকা রায় আগামীকাল তারা মরিচঝাপিতে যাবে এবং সমস্ত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এসডিও বিডিও অফিসের সামনে আমাদের প্রতীকী ধিক্কার সভা হবে। আমরা আবেদন জানাবো, কারণ আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসবার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে যে তিনি মরিচঝাপি ফাইল তিনি খুলবেন, মরিচঝাপিতে প্রকৃত অপরাধী কারা তাদের তিনি চিহ্নিত করবেন এবং প্রয়োজনে শাস্তি দেবেন। কারণ বহু চর্চিত, বহু আলোচিত নাম হচ্ছে মরিচঝাপির এই নির্মম নির্দয় হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের সঙ্গে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কার্যত কোনো পার্থক্য নেই। একটা ছিল স্বাধীনতা সংগ্রামের লড়াই, ব্রিটিশ স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে একটি প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, আর উন্নতি হয়েছে মানুষের জীবন এর খোঁজে, যারা একটি প্রান্তিক দ্বীপে, অত্যন্ত বিপদসংকুল দ্বীপে শুধুমাত্র বেঁচে থাকার অধিকারের জন্য নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছিলেন, সেখানে গুলি চালনা। দুটোর মধ্যে নির্মমতার, নৃশংসতার কোথাও কোনো পার্থক্য নেই। কিন্তু আজ পর্যন্ত যারা বামফ্রন্টের অত্যাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, নিরপরাধ মানুষের উপরে গুলি চালনার বিরুদ্ধে, তাদের প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার বিরুদ্ধে পরিবর্তন আনবেন বলে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল করেছিলেন, আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত মরিচঝাপি নিয়ে নীরব আছেন। আসার 2 বছর পরে তিনি বলেছিলেন মরিচঝাপি সংক্রান্ত সমস্ত ফাইল হারিয়ে গেছে। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি। তিনি বলেছিলেন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে আমরা মরিচঝাপি ঘটনার তদন্ত করাবো, সেটা আজ পর্যন্ত অধরা থেকে গেছে। এই সরকারের আমলে যত কমিশন তৈরি হয়েছে, এই সরকারের আমলে যত তদন্ত কমিটি তৈরি হয়েছে, সেটা বাস্তবে কোনোদিন ফলপ্রসূ হয়নি। কারণ যে 21শে জুলাইয়ের হত্যাকাণ্ডের উপরে ভিত্তি করে তৃণমূল কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বলে দাবি করে, যে হত্যাকাণ্ডকে 21শে জুলাইয়ের ঘটনাকে কার্যত পরিবর্তনের অন্যতম অনুঘটক হিসেবে তৃণমূল কংগ্রেস প্রতি বছরে মানুষের সামনে তুলে ধরে ধর্মতলায়, আজকে সেই 21শে জুলাইয়ের তদন্ত কোথায় আছে, কেন তার কোনো দৃশ্যমানতা মানুষের সামনে নেই, তার উত্তর কিন্তু তৃণমূল কংগ্রেসের জানা নেই। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবার পরেও তারা এই সমস্যার সমাধান করতে পারেননি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের, যারা সেদিন নিহত হয়েছিলেন, সেই শহীদ পরিবারের আবেগের সঙ্গে তারা কোনো সদুত্তর দিতে পারেননি, তার মর্যাদা দিতে পারেননি। এবং একই সঙ্গে যিনি গুলি চালনার অন্যতম নায়ক ছিলেন, তাকে প্রথমে মন্ত্রী করা হয়েছিল এবং পরবর্তীকালে তাকে রাজ্যসভায় সাংসদ বানিয়ে তৃণমূল কংগ্রেস পাঠিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্র এই প্রতিবাদ চলবে এবং কুচবিহারে একটি বড় জমায়েত হবে। উত্তরবঙ্গে জেলা বাদবাকি সমস্ত বিডিও এসডিও অফিসের সামনে, জেলা শাসক ভবনের সামনে, সর্বত্র এই প্রতিবাদ কর্মসূচি পালন হবে। এবং কালকেও মরিচঝাপিতে সংবাদ মাধ্যমের প্রত্যেককে যাবার জন্য সেখানকার স্থানীয় এখনো যাদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা আছেন, যাদের তাদের জীবন যন্ত্রণাকে একটু ছোঁয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য আমরা আবেদন করছি সমস্ত সংবাদ মাধ্যমের কাছে যে আপনারাও ওখানে পৌঁছবেন। ব্যাস।
আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নরেন্দ্রপুরের স্কুলে মারধরের যে ঘটনা আপনারা প্রত্যেকেই জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। দুপুর 2টোর মধ্যে বারুইপুর পুলিশ জেলার সুপারকে রিপোর্ট তলব করা হয়েছে এবং থাকতে হবে নরেন্দ্রপুর থানার আইসিকেও। মানে এতদিন পর্যন্ত হয়ে গেল এখনো গ্রেফতার হয়নি, আদালত হস্তক্ষেপ করলে তলব করা হবে এসপিকে। কে কাকে গ্রেপ্তার করবে? ক্ষমতার আসার কয়েক বছরের মধ্যেই উত্তরবঙ্গের একজন পঞ্চায়েত সমিতির সদস্যের স্ত্রী কলেজে নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়লেন। যিনি তাকে বার করে দিলেন হল থেকে পরীক্ষায় নকল করবার অপরাধে, সন্ধ্যাবেলায় সেই শিক্ষকের বিরুদ্ধে, সেই অধ্যাপকের বিরুদ্ধে থানায় হাত ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিল। পুলিশ সেটাকে কগনিজেন্স নিয়ে তদন্ত করেছিল। এটাই শিক্ষাঙ্গনের প্রকৃত চিত্র। পুরো বিষয়টাই হচ্ছে টাকার। যেখানে লুট বন্ধ করবার জন্য কেউ প্রতিবাদ করবেন, তদন্তের দাবি জানাবেন, সেখানে তাদের আক্রমণের শিকার হতে হবে। এক্ষেত্রেও সেটা হয়েছে। সমস্ত দুষ্কৃতী সমাজবিরোধী তৃণমূল কংগ্রেসে তাদেরই নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে একদম সুনির্দিষ্ট করে চিহ্নিত এবং প্রতিষ্ঠিত বোমাবাজ হিসেবে যাকে মুখ্যমন্ত্রী জানিয়ে এসেছিলেন প্রশাসনিক বৈঠকে, তিনি হয়েছেন পরে বিধায়ক। তো মার খেতে হবে। পুলিশের কোনো এক্সপার্টাইজ নেই, পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। থানার আইসি বা ওসিরা আজকে থানা কন্ট্রোল করতে পারে না, করে সিভিক ভলেন্টিয়ার্সরা, আর তারা শোনে তৃণমূল কংগ্রেসের কথা। কে কাকে ধরবে? এই রিলেটেড একটা প্রশ্ন করে নিই। সেটা যে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছে যে আপনাদেরকে বলেছিলাম যে অভিযোগের দায়ের হয়েছে দুর্নীতির, সেটা খতিয়ে দেখতে, এবং আপনাদের সহ-অধিকর্তাও পর্যন্ত গিয়েছিলেন। তারপরে আপনারা কি করলেন? আপনারা কিছুই করলেন না, আপনারা সেই রিপোর্টটাকে বরং উল্টে ছুড়ে ফেলে দিলেন। সরকারি আইনজীবীকে বলা হয়েছে দুর্নীতিকে প্রতিষ্ঠা করতে, প্রাতিষ্ঠানিক লুটকে প্রতিষ্ঠা করতে এই সরকার এবং এই সরকারের প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ। তো স্বাভাবিকভাবেই যেখানে দুর্নীতির গন্ধ থাকবে সেটাকে দমিয়ে দেওয়া হবে, সেটাকে সরিয়ে দেওয়া হবে। আদালত সুস্থ স্বাভাবিকভাবে যেভাবে প্রশাসন চলে সেই আঙ্গিকে কথা বলছে, কিন্তু তৃণমূল তো এগিয়ে। তৃণমূলের অবস্থান তো স্বাভাবিক নয়, তার প্রশাসনের এই জিনিসই হবে। আরেকটা প্রশ্ন আছে, এই নিয়ে বিচারপতি এটাও বলেছেন লয়ারকে, সরকারি উকিলকে, সেটা হচ্ছে যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তাতে 120 ধারায় মামলা রুজু করা উচিত ছিল। একজন পঞ্চায়েত সদস্য এই ঘটনার সঙ্গে জড়িত, অথচ তাকে আপনারা খুঁজে পাচ্ছেন না। আপনারা কি পঞ্চায়েত ওই অপরাধীদের সঙ্গে মিলেমিশে আছেন? এটা ওই 1% মধ্যে পড়ে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যদি 1% মধ্যে কোনো দুর্নীতি পড়ে তার দায়িত্ব দল নেবে না, মানে ওটা হয়ে থাকে আর কি। তো 1% মধ্যে হয়তো এটা পড়ে গেছে। যে রাজ্যের মানুষের গ্রাস চুরি করে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, আর তারপরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেন 1% দুর্নীতি হলে দল তার দায়িত্ব নেবে না এবং এগুলো সবই চক্রান্ত, তো সেখানে এগুলো তো ছোট্ট ঘটনা, তুচ্ছ ঘটনা। 25 দিন পরেও ইডি তলবেও যায়নি শেখ শাহজাহান এবং সে আদালতের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে ফিরহাদ হাকিম অভিযোগ মানল সন্দেশখালী কাণ্ডে ইডিকেই দায়ী করছে, শাহজাহানকে সমর্থন করছেন অভিষেক। মানে এটা কি শাহজাহানকে রাখতে হবে, সামনে ভোট রয়েছে সে কারণে এই সমর্থন? কোর্টে হাজিরা দেওয়ার কথা শাহজাহানের ছিল না, কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, আদালতে দ্বারস্থ হওয়ার হয়েছে তৃণমূল কংগ্রেস। হাজিরা দেওয়ার কথাও ছিল তৃণমূল কংগ্রেসের। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তো স্বাভাবিকভাবেই শাহজাহানকে ওই অঞ্চলে প্রয়োজন আছে। শাহজাহানের মাধ্যমে লুটতরাজ চালিয়ে যাবার সুবিধা আছে। শাহজাহান এর নেতৃত্বে থাকলে ওখানে ধর্মীয় বিভাজন করা সহজ আছে। সুতরাং সেই জন্য শাহজাহান এখন যাচ্ছে না। যখন তৃণমূল মনে করবে উপযুক্ত সময় তখন শাহজাহান যাবে। শাহজাহানের যাওয়া আর তৃণমূলের যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। কাল রাহুল গান্ধীর ন্যায়যাত্রা মালদায়, তার আগে মালদার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি বলছেন যে বিজেপিকে সুবিধে করে দিতেই মমতা ব্যানার্জির এই বিরোধিতা এবং অধীর চৌধুরী তিনি 1 নম্বর বিজেপির দালাল। মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বলছেন অধীর চৌধুরী বিজেপির 1 নম্বর দালাল, বিজেপিকে সুবিধা করে দিতেই মমতার বিরোধিতা। এর উত্তর কংগ্রেস দিতে পারে, এর উত্তর বিজেপি দিতে যাবে কেন?
বিজেপি এ ধরনের অন্যের বাড়ির ঝগড়ায় কেন থাকবে? আমরা তো বলেছি এখানে জোট হোক, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম মিলে ঐক্যবদ্ধভাবে নেমে পড়ুন, ছোট ভাই আইএসএফকেও বাদ দেবেন না, পারলে ওকেও নিয়ে নিন। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত, আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে, এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে। এইসব নিয়ে আমরা চিন্তিত নই। শুধু অধীর চৌধুরী নয়, এই ব্যক্তি অর্থাৎ আব্দুর রহিম চৌধুরী, জেলা সভাপতি, তিনি নাম না করে মোদি, শাহকে ক্লাইভের সঙ্গে তুলনা করেছেন, শুভেন্দু অধিকারীকে মির্জাফরের তকমা দিয়েছেন, এবং বিষধর সাপ বলে পিটিএ মারার নিদানও দিয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি বিষধর সাপ বলে শুভেন্দু অধিকারী মানে উল্লেখ করেছেন, এবং মির্জাফর বিষধর সাপ, তাদের পিটিএ মারার নিদানও তিনি দিয়েছেন। ভয়ে আছেন, যে এলাকায় রাজনীতি করছে গভীর রাতে কেউ পিটিয়ে দেবে, সেই থেকে আগে থেকে ও রাত্রে স্বপ্ন দেখে, দিনের বেলা বলে ফেলে। এইসব জোকারদের কথাবার্তা নিয়ে রাজনীতি হয় না এগুলো। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর খোঁজ মিলছে না, দিল্লি এয়ারপোর্টকে সতর্ক করলো ইডি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর খোঁজ মিলছে না, দিল্লি এয়ারপোর্টকে সতর্ক করলো ইডি। ইডি বলতে পারে, এমনই জোট হলো, কোথাও প্রেমিকা পালিয়ে যাচ্ছে, কোথাও যারা জোকার আছে পালিয়ে যাচ্ছে, কোথায় ফাইটিং ডাইরেক্টর পালিয়ে যাচ্ছে। আমরা তো বলেছি দেখুন ভাই, জোট মারা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, পোস্টমর্টমে ওই জন্য দেরি হচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি সময় রিপোর্ট পেয়ে যাবেন, ডেথ সার্টিফিকেট। পাটনায় ইডি অফিসে তেজস্বী যাদব রয়েছেন, বিহারের প্রাক্তন ডেপুটি সিএমও, ইডির তরফে তাদের হাজিরা। পাটনায় ইডি অফিসে তেজস্বী যাদব একটা জোট তৈরি হচ্ছিল, সেই জোটের মূল উদ্দেশ্য ছিল পরিবারকে বাঁচানো এবং দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তকে বন্ধ করে রাজনৈতিক নেতাদের লুটকে একটা আইনগত স্বীকৃতি দেওয়ার জন্য। এখন সেটা ভেঙে গেছে, কেউ ইডিতে চলে যাচ্ছেন, কারোর দরজায় সিবিআই উঁকি মারছে। যা বলবার আদালতে বলবেন, আদালত উত্তর দেবে। গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে এসে রাজ্যপাল দেখছেন যে মেয়র রোডে গোটা মানে চত্বর জুড়ে আর কি তৃণমূলের দলীয় ঝান্ডা ঘিরে ফেলা হয়েছে, এবং রাজ্যপালের বক্তব্য যে ভিজুয়াল মিডিয়া এই দৃশ্য দূষণটাকে ক্যামেরা বন্দি করতে পারে। পাল্টা শোভন দেব চট্টোপাধ্যায় বলছেন যে গান্ধীজি দলের ওপরে তিনি জাতির জনক। গান্ধীজি দলের কে বলছেন? জাতির জনক শোভন দেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় দলের বিবেক হয়ে উঠতে চাইছেন, কখনো কখনো সততার মানি দিচ্ছেন। আর তৃণমূল কংগ্রেস কখনো সুভাষ বোসের পায়ের নিচে বসবার জায়গায় মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দেয়, কখনো নেতাজিকে ধরছে, কখনো সীতাকে ধরছে, এখনো তো মহাত্মা গান্ধীর কাছে দৌড়েছে। ওদের ফাইল কেউ নিচ্ছে না। জগন্নাথ দেবের মন্দির করছে, জগন্নাথ দেবও বলেছে আমি পারছি না, আমায় ক্ষমা করো। এদিক ওদিক ছোটাছুটি করছে, রাজ্যপাল গিয়ে পড়েছেন। রাহুল গান্ধীকে নিয়ে কটু কথা বলার দায়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা শহরে 28টি থানায় এফআইআর করছে কংগ্রেস, জায়গায় জায়গায় বিক্ষোভ, থানায় থানায় বিক্ষোভ। জায়গাটা ইস্যু পেয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছে আমি তখন সেটাই ভালো করে বুঝতে পারলাম না। ওটা তো একটা মিষ্টি শব্দ, বন্ধু বান্ধবরা বলে থাকে, ওই নামে তো একটা সিনেমাও হয়েছে। বাংলাদেশে কত কি চলছে, এখানে আমাদের দুই বাংলা এক না, এপার ওপার মিলেমিশে আমরা এরকম বুদুর বুদুর কিসব ছিল, ও বলে দিয়েছে। ঠিকই আছে, এটা গালাগাল। সৌজন্য বিরোধীরা কোনটা? নেতাকে এই ধরনের কথা বলা, গান্ডু মান্ডু বলা, এই সমস্ত এগুলো কি সৌজন্যের মধ্যে পড়ে? আপনারা প্রমোট করেন এগুলোকে? না না, আমরা এটা 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 না না, এটা সৌজন্য অসৌজন্য ডিফেন্স কেন করবো না? আমার দলের নেতা আমি ডিফেন্স করবো না। এ কি কংগ্রেস নাকি দুজন দু ধরনের বলবে? আমাদের এক সুর। বলেছেন এটা বলেছেন, আর এই শব্দটা তো এখন যেগুলো ডিকশনারিতে চলে আসে, যেগুলো সেন্সর বোর্ড স্বীকৃতি দেয়, সেটা শব্দ। তা আমাদের এখানে তখন তো একটা সিনেমাও ওই নামে রিলিজ হয়েছিল, তখন সরকারও আমরা ছিলাম না, সেন্সর বোর্ডও আমরা তৈরি করিনি, মানে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। সেটা যদি চলতে পারে, উনি সে থেকে অনুপ্রাণিত হয়ে বলেছেন। কি বলেছে? এটার উপরে রাজনীতির বিষয় না, ভালোবাসার বিষয়। খাস কলকাতায় তোলাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যে গোলপার্কি এলাকায় নিজের বাড়ি সংস্কার করতে গিয়ে তৃণমূলের মানে যিনি কাউন্সিলর রয়েছেন তারই যারা ঘনিষ্ঠ রয়েছে তাদের বিরুদ্ধেই অভিযোগ। মানে নিজের বাড়ি তৈরি করবে, নিজের জায়গায় তৈরি করবে, সেখানেও কি তৃণমূলের যারা ঘনিষ্ঠ আছে তাদেরকে তুলে? তুমি নতুন শুনলে নাকি? কলকাতায় থাকবে, নিজের বাড়ি নিজে ভেঙে তৈরি করবে, ঠিকঠাক পয়সা দিতে হবে না? তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে তৃণমূল,
কলকাতা কর্পোরেশন তৃণমূল, ধর্মতলা চত্বরটা একবার কেউ দেখেছেন? ওটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ চিত্র। এখানে করলে দিতে হবে, কোনো অন্যায় করেনি। আরেকটা ডেভেলপমেন্ট হলো, কোর্ট বলেছে আজকে ইমিডিয়েট ওই নরেন্দ্রপুরের ঘটনায় দুটোর মধ্যে রিপোর্ট দিতে হবে, নরেন্দ্রপুর থানার আইসি কে আদালতে হাজিরা দিতে হবে এবং এসপি কে ভার্চুয়ালি এই শুনানিতে হাজির থাকতে হবে। দেখুন, আমরা আবার বলছি, আদালতের কাজ করছে, আদালতের নির্দেশ, আদালতের সিদ্ধান্তকে সারা রাজ্যের মানুষ এবং দেশের যে মানুষ যারা পশ্চিমবঙ্গের খবর রাখেন তারা প্রত্যেকে স্বাগত জানাচ্ছে। কিন্তু পুলিশ কি করবে? পুলিশ তো এক্সপার্টাইজ শেষ করে ফেলেছে, পুলিশের কোনো স্বতন্ত্র ভূমিকা নেই, পুলিশ প্রশাসন বলে কিছু নেই। দল, সমাজ বিরোধী নেতা নেত্রী, চোর ডাকাত, পুলিশ মিলেমিশে এক হয়ে গেছে। গোল ফুটবল খেলা হচ্ছে, খেলা হবে, তার মধ্যে পুলিশ নির্দেশ দেবে কোর্ট, কিন্তু পুলিশ সেটা বাস্তবায়িত করতে পারবে না, করতে দেওয়া হবে না, কারণ যারা করেছে সে তৃণমূল করে। শালবনির ভাগুতলা ব্রিজের নিচ থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, কাল থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি কর্মী, খুনের অভিযোগ পরিবারে। নির্বাচনের আগে, সে পঞ্চায়েত নির্বাচনই হোক, বিধানসভা নির্বাচনই হোক, আজকে বিজেপি কর্মীদের খুন করা হয়, ভীত সন্ত্রস্ত করে দেওয়া হয়, কারণ তারা জানেন এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের মতো হবে না। তাই বিজেপির ওখানে প্রতিষ্ঠিত স্থানীয় নেতা পুরো এলাকাকে ভীত সন্ত্রস্ত করবার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এই খুন তৃণমূলের কাজ। শীতলকুচিতে যে ঘটনা, সেটা বিএসএফ গুলি চালিয়েছে এবং তারা কি করে জামিন পায় এটা মুখ্যমন্ত্রী বলছে, তাহলে কি আদালতের যে রায় সেই নিয়ে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী? সেটা আদালতে গিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন। গতকাল মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাব্যঞ্জক। মুখ্যমন্ত্রী গতকাল যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের সঙ্গে অতীতে ভারতবর্ষে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারী যারা আছেন, যারা বিচ্ছিন্ন হতে চায়, স্বাধীন কাশ্মীরের কথা বলে, যারা পাথর ছোড়ে, সেখানকার স্থানীয় নেতাদের বক্তব্যের সঙ্গে ছাড়া কোনো পার্থক্য নেই। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ করছেন, আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে কম্প্রোমাইজ করছেন। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হতে পারে? তো তিনি এ ধরনের কথা বলবেন, এটাই স্বাভাবিক, কারণ তৃণমূল সাংবাদিকদের আক্রমণ করে, আদালতকে আক্রমণ করে, আদালতের বিচারপতিদের ভীত সন্ত্রস্ত করে, তাদের পরিবারকে আক্রমণ করে, তাদের বাড়িতে গিয়ে পোস্টার লাগায়, কোর্টরুমে তাদের শারীরিকভাবে নিগৃহীত করে, তারা সংবিধানকে আক্রমণ করে, রাজ্যপালকে আক্রমণ করে, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার কথা বলে, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের খুন করে। তো একটা স্বৈরাচারী রাজনৈতিক দল, একটা হিংস্র অসহিষ্ণু জনগোষ্ঠী, এটাকে দল বলা যায় না, তারা এখন ক্ষমতায় এসেছে, এগুলো হবে। সিএএ এনআরসি হবে না, উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা দিয়েছে রাজ্য। কে করতে দেবে না? কোন বিরোধিতা যদি হয়, সিএএ নিয়ে দরকার হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। সেটা সময় ছিল, অতীত ছিল, যখন আমরা 2 সদস্যের দল ছিলাম, কখনো কখনো জনসংঘের সময় 30-35% দল ছিলাম। আজকে সে অবস্থা নেই। মানুষ আমাদের এই শক্তি দিয়েছে, মানুষ আমাদের নির্বাচিত করে নিয়ে এসেছে, মানুষ সিএএ চায় এবং সেটা হবেই। শ্যামাপ্রসাদ মুখার্জি যে উদ্বাস্তুদের কথা বলতে গিয়ে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং ভারতীয় জনসংঘ তৈরি হয়েছিল, সেই ভাবধারার সঙ্গে কোনো জায়গায় পার্টি কম্প্রোমাইজ করতে পারবে না, করবে না। যে বাধা দেবে দরকার হলে তাকে ভেঙে দেওয়া হবে, কিন্তু সিএ হবেই। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে পরপর দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে দায়িত্ব দিতে বাধ্য হচ্ছে আদালত। এই যে শিক্ষক অত্যাচারের ঘটনাটা, নির্মম ঘটনাটা ঘটার পরে পুলিশ কার্যত ব্যর্থ, পুলিশ ধরতে পারছে না বা ধরছে না। পুলিশ আজকে আদালতে দাঁড়িয়ে বলছে খুঁজেই পাওয়া যাচ্ছে না কাউকে। আপনারা কি মনে করেন যে পুলিশ দিয়ে হবে না, কেন্দ্রীয় এজেন্সি? দেখুন, সুস্থ স্বাভাবিক প্রত্যেক মানুষের কাছে আজকে একটাই প্রশ্ন, কি করে এখনো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার টিকে আছে, যেখানে পুরো সরকারটাকেই নিয়ন্ত্রণ করছে মহামান্য আদালত, যেখানে সরকারের কোনো সিদ্ধান্ত নিলেই সেটা আদালতে চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে এবং সরকার তিরস্কৃত হচ্ছে, হারছে, যেখানে পুলিশ কাজ করছে না,
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়ে সেখানে কাজ করানো হচ্ছে, তাহলে সরকারটা রেখে আর ওই বিধানসভাটা রেখে লাভটা কি আছে? পুরোটাই কোর্টে নিয়ে চলে যান, কোর্ট থেকেই পরিচালনা করুক, আর নাহলে সরকারটাকে ছুটি দিয়ে দিন। কি করে এই সরকার এখনো আছে? এটা সাংবিধানিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে, শুধু ক্রাইসিস নয়, সমস্যা নয়, ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। সঙ্গীতা, সেটা হচ্ছে গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্র বকেয়া দিচ্ছে না, 100 দিনের টাকা বাকি, এবং 2 তারিখ থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে তিনি ধর্ণা শুরু করবেন এবং তার পাশেই প্রশাসনিক কাজও করবেন, কাজও তিনি একসঙ্গে চালাবেন। মানে এই যে কেন্দ্র বঞ্চনা করছে, টাকা দিচ্ছে না, এবার 2 তারিখ থেকে লাগাতার ধর্ণা, মুখ্যমন্ত্রী তিনি বসবেন এবং জেলায় জেলাও এই বিক্ষোভ প্রদর্শন হবে। ভালো করে তো, কোথায় বসবেন? কোথায় বসবেন সেটা এখনো নির্দিষ্ট করেননি উনি। আম্বেদকর মূর্তির পাদদেশে। আসলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে রাত্রিবেলা আম্বেদকর স্বপ্ন দিচ্ছে যে কি সংবিধান তৈরি করেছিলাম, আর তোমরা কি রাজ্য চালাচ্ছ, সেই জন্য কিছু একটা করতে হবে, এবং ওই জন্য আম্বেদকরের কাছে চলে যেতে পারেন, গান্ধীর কাছেও যেতে পারেন। কিন্তু এটাই বলছি, এই অভিযোগ মোটামুটি চপ শিল্পের চপ খেয়ে ঠোঙা চলে গেছে এখন, আর এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এই অভিযোগের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, প্রাতিষ্ঠানিক লুট এবং হিসাব না দেওয়া। যাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য উনি ধর্ণা করছেন, তারাও বিষয়টা বোঝেন। 100 দিনের কাজের টাকার বকেয়া ইস্যুতে এবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন যে তিনি এর আগেও দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে সেই নিয়ে একবার বসেছিলেন, ফের আরো একবার বসতে চলেছেন। রাজ্যপাল বসবেন, রাজভবন থেকে কেন বসছেন তিনি বুঝবেন। আমরা তো চাই পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ, অসহায় মানুষ যাতে বঞ্চিত না হন, তারা 100 দিনের কাজের টাকা পাক। আমরা তো চাই প্রত্যেক প্রান্তিক মানুষ প্রধানমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট, যে 2024-এর মধ্যে প্রত্যেকে মাথার উপরে পাকা ছাদ পাবে, সেটা বাস্তবায়িত হোক, প্রত্যেক মানুষ আবাস যোজনার ঘর পাক। আমরা তো এটা চাই, কিন্তু এর মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের লুট, স্বেচ্ছাচারিতা। তো সেটা যদি রাজ্যপাল দায়িত্ব নিয়ে সমাধান করতে পারেন তাহলে ভালো। আজকে ফিরহাদ হাকিম বলেছেন যে দুর্নীতি খুঁজে পাচ্ছে না, সন্ত্রাস নেই। আরে দুর্নীতি তো ইন্টারন্যাশনাল ফেনোমেনা। আরে বাবা, কিছু লোক দুর্নীতি করেই থাকে, কিন্তু এই দুর্নীতির নাম করে দুর্নীতিবাদদের ধরুন, যারা দুর্নীতিতে আদৌ যুক্ত নয় তাদেরকে মেলাইন করার যে চেষ্টা করছে সিবিআই দিয়ে, ইডি দিয়ে, কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে। আসলে উনি শাহজাহানকে কালকে একটু অপরাধী বলে ফেলেছিলেন। রাত্রিবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধমক দিয়েছেন এবং নিজে ওনার উল্টো দিকে গিয়ে বিবৃতি দিয়েছেন। সেটাকে ঠিক করার জন্য, দলের মধ্যে ঠিকঠাক থাকার জন্য উনি এসব কথা বলছেন। ফিরহাদ হাকিমের কথার কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। ইন্টারন্যাশনাল ফেনোমেনা বলাটা, দুর্নীতিকে ইন্টারন্যাশনাল ফেনোমেনা বলে কার্যত এর বৈধতা দিয়ে। উনি প্রতিভাবান ব্যক্তি, আসলে ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিভাই চিনতে পারেননি। ওনাকে রাজ্যে কেন আবদ্ধ করে রেখেছেন? ওনাকে ইউএনওতে পাঠিয়ে দেওয়া উচিত, সেটা না করে ভুল হয়েছে। ওরা যাকে দেবতা মানবে আমাকেও তাকে মানতে হবে বাধ্য নেই, সীতার প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন, সীতার প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে যে নারী বিদ্বেষের রাজনীতিকে কি হাতিয়ার করছে মুখ্যমন্ত্রী? করে নিন না, অসুবিধা কি আছে? আমরা রাম নিয়ে আছি, উনি সীতা নিয়ে থাকবেন, রাম সীতার বিয়ে লাগিয়ে দিন, প্রসাদ বিতরণ করবেন, সীতারাম ইয়েচুরিকেও পাঠাবেন, মোহাম্মদ সেলিমকেও পাঠাবেন। সেলিম দা কিন্তু খাবে না, তো উনি ভালোবেসে দিলে এখন ভোটের বাজার তো খেতেও পারেন।